আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আমরা মূলত কথা বলবো চট্টগ্রাম বন্দর নিয়ে। চট্টগ্রাম বন্দর এবারে বৈশ্বিক করোনা অতিমারির প্রভাবে বিশ্বের সেরা 100টি অর্থাৎ ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে কন্টেইনার পোর্টের যে তালিকা এরকম বন্দরের সেই তালিকায় 9 ধাপ পিছিয়েছে। এটি 2020 সালের হিসেব এবং সক্ষমতা কয়েক গুণ বেড়েছে, যেটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের প্রাচীনতম সংবাদ মাধ্যম লয়েডস লিস্টে এটি এসেছে। তো এখন এই লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম। তো এটি করোনা মহামারীর কারণেই এমনটি হয়েছে বন্দর কর্তৃপক্ষ বলছে, কিন্তু 2021 সালে এসে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কিন্তু কন্টেইনার জট নেই, যেটি সুখবর। আমরা এই বন্দর পরিস্থিতি নিয়ে কথা বলবো। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি, তারা এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব বেলায়েত হোসেন, বিজিএম এর সাবেক পরিচালক। জনাব বেলায়েত হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সঙ্গে যুক্ত আছেন জনাব মাহফুজুল হক শাহ, সাবেক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা আলোচনা যাবার আগে এটি নিয়ে একটি প্রতিবেদন আছে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের, সেটি একটু দেখে নিচ্ছি। 2020 সালেও বিশ্বের শীর্ষ 61টি সমুদ্র বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল 58তম। তখন 6 ধাপ এগিয়ে ছিল এই বন্দর। গত এক দশকে ধারাবাহিকভাবে 30 ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। বাংলাদেশের আমদানি রপ্তানির 98% পরিবহন করা হয় এই বন্দর দিয়ে। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের প্রাচীনতম সংবাদ মাধ্যম লয়েডস লিস্টের 2021 সালের ব্যস্ততম বন্দরগুলোর তালিকায় 9 ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। চট্টগ্রাম বন্দর বলছে সেই সময়ে সবচেয়ে বড় বাধা ছিল করোনা। এবার অনেক গতি ফিরেছে বন্দরে। গত মার্চ থেকে সারা দেশব্যাপী লকডাউন এবং বিশ্বের বিভিন্ন বন্দরে লকডাউন, সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিংটা ড্রাস্টিক্যালি ফল করেছিল গত মার্চ থেকে। তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং 24 ঘন্টা কার্যক্রম চালু থাকায় পণ্য খালাসে উৎসাহ বেড়েছে ব্যবসায়ীদের। সক্ষমতা আরও বাড়াতে হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমার কন্টেইনার টার্মিনাল অথবা বন্দরের সম্প্রসারণ না হলে, এখন আজকে 7টা জাহাজ দাঁড়িয়ে আছে, যদি আরো টার্মিনাল থাকতো এই জাহাজগুলো তো দাঁড়িয়ে থাকতো না। আমাদের যদি ব্যবসা বাড়ে, সব বাড়ে, এটার অল্টারনেটিভ যেটা পোর্ট, মানে আমাদের যে সক্ষমতা বাড়ানোর জন্য যেটা দরকার, এটা হলো যে বে টার্মিনাল। এবার লয়েডস লিস্টে বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর, আর দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনটি আমরা দেখছিলাম চট্টগ্রাম বন্দর নিয়ে। আলোচনা যাবে, যাওয়ার আগে চট্টগ্রামের আর দুটি খবর একটু জানিয়ে দিতে চাই। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় 6 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন 269 জন। তার বিপরীতে চট্টগ্রামে ভ্যাকসিন কার্যক্রম চলছে পুরোদমে এবং ভ্যাকসিনের জন্য মানুষের উপচে পড়া ভিড়, আগ্রহ, সেটি আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের একই সময়ে একই জায়গায় সমাবেশ আহ্বান করায় 144 ধারা জারি করা হয়েছে। এটি সকাল 6টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই 144 ধারা চলবে। আর চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অস্ত্র সহ 8 ডাকাতকে আটক করেছে, যারা মহাসড়কে ডাকাতি করতেন। র্যাব 7 তাদেরকে আটক করেছে। এই হচ্ছে এখন পর্যন্ত 3টি খবর। আর গত পরশুদিন এই জলাবদ্ধতার মধ্যে ড্রেনে পড়ে সালেহ নামে যেই পটিয়ার যে মানুষটি নিখোঁজ হয়েছিলেন, তার সন্ধান এখনো পাওয়া যায়নি। তার সন্ধানে এখনো অভিযান চলছে বিভিন্ন জায়গায়। এই হচ্ছে আজকের চট্টগ্রামের উল্লেখযোগ্য কয়েকটি খবর। আলোচনায় যাব। চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলছিল আমরা, প্রতিবেদনটি দেখলাম। শুরুতেই জনাব বেলায়েত হোসেন, আপনার কাছে আসতে চাই। লয়েডস লিস্টের কথা বলা হচ্ছে যে 9 ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর, কিন্তু 2021 সালে এসে আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে বন্দরের অবস্থা যেটি হচ্ছে, কন্টেইনার জট নেই, এবং যে জটটি ছিল ঈদ এবং লকডাউন কেন্দ্রিক, সেটিরও একটি সুন্দর সমাধান হয়েছে। এই প্রতিবেদন এবং চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা এবং আপনাদের প্রত্যাশা, 3টি মিলিয়ে যদি বলেন। হ্যাঁ, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, এবং যারা শুনছেন সবাইকে সালাম আলাইকুম। আপনি যে তথ্যটা দিলেন তা আমারও হয়েছে গত
সোমবারে এটা লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনোতম একটা সংবাদ মাধ্যম লয়েস লিস্টে, যেটা বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দরগুলোর ওনারা একটা তালিকা করে থাকে, সেটা 2013 থেকে শুরু করে। তখন আমাদের স্থান ছিল 83। তো আসলে আমাদের চট্টগ্রাম বন্দর সেই কন্টেনার লোডিং এর ব্যাপারটা গত 7 বছর কিন্তু ক্রমান্বয়ে উন্নতি হচ্ছিল। যাক, গত বছর যে রিপোর্টটা পেলাম 9 ধাপ পিছালো। তো আমি আমার এন্ডে আমি যেটা ভাবছি বা যেটা আমার ধারণা, যে এটা করোনা কালীন সময়ে যে সঙ্গত কারণে আমাদের ইম্পোর্ট কম হয়েছে, এক্সপোর্ট কম হয়েছে, এবং 2019-এর যে 2020-এর নেগেটিভ গ্রোথ ছিল 8%। এটা হলো কন্টেনার হ্যান্ডলিং এর জন্য। তো মূলত সেই 8%-এর জন্যই আমার ধারণা এবং মনে হয় এটাই সত্যি, যে আমরা আগের থেকে 9 ধাপ পিছিয়েছি। আর প্রথম স্থানে কিন্তু চীন আছে, এবং প্রথম 7টা কিন্তু চীনের বিভিন্ন বন্দর আছে। সুতরাং সে জায়গাটায় প্রত্যাশা বলতে আমি হতাশার কিছু নাই, কারণ আমাদের বন্দর ম্যানেজমেন্ট অনেক আপডেট, ওনারাও এটা সোচ্চার। আমিও বিভিন্ন মাধ্যমে দেখেছি বন্দর কর্তৃপক্ষ যেটা বলছেন, ওনাদের সক্ষমতা অনেক ভালো আছে, প্রায় 53,000 ইউএস এর মতো আছে, আর আমাদের এখন চলছে হয়তো 40 বা 41,000 এরকম। আরো আপনারা জানেন বে টার্মিনাল সহ আমাদের ভবিষ্যৎ উন্নতি যেভাবে আমাদের অবশ্যই এগোচ্ছে, আরো সক্ষমতা বৃদ্ধি পাবে। আবার কিছুদিন আগে আবার দেখলাম সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু মেশিনারি ওনারা এখন ইম্পোর্ট করছেন। সুতরাং এই পিছানোটাকে আমি নেগেটিভ দেখছি না, এটাতে সাময়িক অনলি ফর করোনার জন্য। এই আমার বক্তব্য। আবারও আসবো আপনার কাছে। কিছুদিন আগে বিজিএম এর পক্ষ থেকে বন্দরের সঙ্গে বৈঠক করা হয়েছে, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। তার আগে যারা মাহফুজুল হক শাহ, একই প্রসঙ্গে আপনার কাছেও যাচ্ছি। লয়েডস লিস্টের এই তথ্য যেটি আসলো আমাদের কাছে, এখন বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম, যতটুকু জনাব বেলায়েত হোসেন বললেন, সাথে যদি কিছু যুক্ত করেন। ধন্যবাদ আপনাকে। আসলে লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দর এর বিষয়টা লাস্ট যদি ধারাবাহিকভাবে আমরা দেখি, গত 10 বছর আগে লয়েড লিস্টে যেভাবে এসেছিল, তার থেকে কিন্তু গত 10 বছরের চট্টগ্রাম বন্দরের ধাপে ধাপে অনেক উন্নতি করেছে বিভিন্ন পর্যায়ে, ম্যানেজমেন্ট লেভেলে বলুন, আপনার ইনফ্রাস্ট্রাকচারে বলুন, এবং চট্টগ্রাম বন্দরের পণ্য হ্যান্ডেলিং এ বলুন। এখানে লয়েড লিস্টে ওরা যে চট্টগ্রাম বন্দরকে যে নাম্বারটা দিয়েছে, সেটা দিয়েছে অনলি কন্টেনার হ্যান্ডেলিং এর উপর। আপনি অনেকে হয়তো জানে না, চট্টগ্রাম বন্দরে 3 মিলিয়ন প্লাস কন্টেনার হ্যান্ডেলিং হচ্ছে। সাথে সাথে চট্টগ্রাম বন্দরে আমাদের যে ওপেন কার্গো আছে, যেগুলো সেগুলি হচ্ছে প্রায় অলমোস্ট 7 থেকে 8 কোটি টন পার ইয়ার। সুতরাং আমাদের যে পণ্যগুলো আমাদের কন্টেনারের মাধ্যমে আসছে, তার থেকে বেশি পণ্য কিন্তু আমরা হ্যান্ডেল করছি বাল্ক কার্গো হিসেবে। তো সুতরাং সবকিছু মিলিয়ে চট্টগ্রাম বন্দর আজকে থেকে 10 বছর আগে যে অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে আমরা গত বছরও পর্যন্ত দেখেছি প্রতি বছর লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দর 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করে এগিয়ে এসেছিল। আর গত বছরে যে রিপোর্টটা এসছে 9 ধাপ আমরা যে পিছিয়েছি, সেটা অলরেডি বেলায়েতে কিছু কাজ করেছে, আমরা সবাই জানি, যেটা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য কিন্তু আমরা শুনেছেন, এবং ওইটাই হচ্ছে বাস্তবতা। তো সুতরাং আমি এটাকে রিপিট করতে চাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে এরকম, বাংলাদেশের 92% প্লাস আমাদের আমদানি রপ্তানি কার্যক্রমের যে সমুদ্র কেন্দ্রিক যে বিষয়টা আছে, সেটা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো সুতরাং চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে এবং সমুদ্র কেন্দ্রিক যে পণ্য আনা নেওয়ার ব্যাপারে চট্টগ্রাম বন্দর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা স্থান, এটা কিন্তু আমরা সবাই জানি। সেই জায়গায় বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের যদি আমদানি রপ্তানি এগুলি বিষয় নিয়ে যখন কথা আসবে, তাহলে চট্টগ্রাম বন্দরের কথা আসবেই। চট্টগ্রাম বন্দরের পারফরমেন্স সবার সামনে কিন্তু এটা উঠে আসবে। সেই জায়গায় আমি যেটা মনে করি, বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সাথে সাথে আমরা বন্দরের সাথে অন্যান্য যে স্টেক হোল্ডাররা কাজ করছে, বিশেষ করে আমাদের এনবিআর, আমাদের ট্রান্সপোর্ট অথরিটি, সিএনএফ, শিপিং, ফ্রেট ফরওয়ার্ডার, এবং আমরা যারা এক্সপোর্টার ইম্পোর্টার আছি, সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কিন্তু কাজ করছি, এবং এখানে সুন্দর একটা সমন্বয়ের মাধ্যমে কাজ হচ্ছে এখন। এবং আমরা অনেক প্রবলেম গুলোকে কিন্তু আমরা
সলভ করে দিতেছি আমরা সমন্বয়ের মাধ্যমে। কিন্তু একটা জায়গায় আমাদের কিছুটা এখনো পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের বেশ কিছু কাজ, ইনফ্রাস্ট্রাকচারাল কাজ, যেমন ধরুন চট্টগ্রাম বন্দরের এই স্ক্যানারের যে বিষয়টা, যেটা বন্দর কর্তৃপক্ষের হাতে নেই, এটা হচ্ছে এনবিআর এর হাতে। এই বিষয়টাকে যদি সুরাহা করতে পারি, চট্টগ্রাম বন্দরের প্রোডাক্টিভিটি আরো অনেক বেড়ে যাবে। এটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম বেশ কিছু বিষয় আছে যেগুলা আমরা যারা আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যবসায়ীরা জড়িত আছি, আমরা আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং চট্টগ্রাম বন্দরকেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। সেটা যদি করা যায় তাহলে অবশ্যই আমি মনে করি আগামীতে লয়েড লিস্টে আমরা যে 9 ধাপ পিছিয়েছি, আমি আশা করি এখনো হয়তো আমরা 18 ধাপে এগিয়ে যাব। এটা যদি আমরা করতে পারি, এটা কিন্তু বড় কোনো বিষয় না, কারণ সমস্যাগুলো চিহ্নিত আছে, এখন সমস্যাগুলোকে দ্রুত সমাধান করা হচ্ছে মূল কাজ। আচ্ছা, জনাব বেলায়েত হোসেন, বিজিএম এর পক্ষ থেকে কিছু সুপারিশ বা কিছু পরামর্শ দেওয়া হয়েছিল বন্দরকে, যেগুলো ব্যবসায়ীদের স্বার্থে। না, ওটা জি জি হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আমি যতটুকু জানি যে ওনারা চাচ্ছে যে এফসিএল কন্টেনার গুলো বন্দর থেকে আনলোড না করে অফডকে আনলোড করার জন্য। সেই জায়গাটায় আমরা বিজিএমই কর্তৃপক্ষ কস্ট এফেক্টিভ কনসেপ্টের জন্য আমরা বাদশে দিচ্ছি, এই জন্য কারণ তাতে সময়ের অপচয় হবে আর আমাদের কস্টিংও বাড়বে। তো সেটা ওনারা বলছেন বিবেচনা করবেন, কারণ এমনিতে আমাদের ধরেন বন্দর থেকে যদি আমরা আনলোডটা করি বা ডেলিভারিটা নিয়ে আমাদের 2 দিন লাগে, আর অফ হয়ে গেলে সেখানে 4 থেকে 6-7 দিন লাগতে পারে, প্লাস অফডকের চার্জও বেশি। তো যেহেতু বিশ্ব মন্দা এবং আমাদেরকে খুব চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হচ্ছে, আমাদের চোখ কান খোলা রাখতে হচ্ছে কিভাবে আমরা আরো কম খরচে আমরা আমাদের প্রোডাকশন কস্ট কমিয়ে আমরা টিকে থাকবো। তো সেই জায়গাটায় যেহেতু সেটা নতুন মানে কস্ট অ্যাড করবে, সেই বিবেচনায় আমাদের বিজিএমই মানে আমাদের সম্মানীয় নেতারা যারা আছেন তারা ওনার বসেছিলেন এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা এই ব্যাপারে একটা সুরাহা করে মানে আমাদের উৎপাদন ধারাটাকে অবশ্যই সহায়তা করবেন এবং যেন আমরা উত্তরোত্তর আমাদের ভলিউম আরো বাড়ে, অর্থনীতির ঝুলিতে আমাদের কন্ট্রিবিউশন যেন আরো যোগ হয়। কাস্টমসের সাথেও বোধহয় বসেছিলেন আপনারা? জি 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 হ্যাঁ, কাস্টমার সাথে বসা হয়েছিল। সে একই কথা, ওটা সময় ক্ষেপণটা না করার জন্য, সেই আর কি। সময় ক্ষেপণটা আমাদের জন্য অনেক সময় ডেলিভারি পয়েন্টটা খুব টাইট থাকে, আর বায়াররা যেহেতু আমাদের যারা কম্পিটিটর আছেন, আমাদের তো সময়টা মোস্ট ইম্পর্টেন্ট। কোনো অবস্থাতে যে ছকে বেঁধে আমরা অর্ডারটা নিয়ে থাকি, সেই ছকটা মেনেই আমাদেরকে শিপমেন্টটা অন টাইমে না করতে পারলে আসলে বায়ারও সমস্যায় পড়ে। আলাদা জেটি চেয়েছেন এরকম কিছু? মানে আপনারা কি বন্দরে আলাদা জায়গা চেয়েছেন? আলাদা জায়গা চেয়েছেন আপনারা পোশাক খাতের জন্য? আমরা আলাদা জায়গার প্রয়োজন আসলে আমি যতটুকু বিজেপি নেতৃবৃন্দ বর্তমান যারা আছেন তাদের সাথে আলাপ করে যতটুকু আমি জেনেছি, আলাদা জায়গা তো অবশ্যই হ্যাঁ, আমাদের যেভাবে এক্সপোর্ট ভলিউম বাড়ছে অবশ্যই প্রয়োজন হবে। তারপরও তারা তাদের ম্যানেজমেন্টের সাথে বসে এই স্পেসটাকে আরো ইকোনমি ওয়েতে এন্ড প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করলে যে আমাদের সাম্প্রতিক যে পরিমাণ আমাদের আমদানি সময় কমে নিয়ে আসার কথা বলেছেন আপনারা, যেটি মূল গুরুত্ব দিয়েছেন যে সময় লস না হয় সেটি। মাহফুজুল হক শাহ, যেটি হচ্ছে যে সিস্টেম জটিলতা যেগুলো কিছু আছে, যে ফাইলগত জটিলতা কিছু আছে, যে ম্যানুয়ালি চলার কারণে দেরি হয়, যেটা অনলাইনে বা আরেকটু ডিজিটালাইজড হলে হতো, এই জাতীয় জটিলতা নিশ্চয়ই আছে বন্দরে। দেখুন, এটা শুধু বন্দর বলে না, বাংলাদেশের টোটাল গভর্নমেন্ট সিস্টেমে, গভর্নমেন্টের আন্ডারে যেসব অর্গানাইজেশন গুলি চলে, সেই জায়গায় কিন্তু এইসব সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আমরা সম্মুখীন হচ্ছি। যে বিষয়টা এখানে দেখার সেটা হচ্ছে এই যে চিহ্নিত সমস্যাগুলোকে আমরা তান্ত্রিক জটিলতা বলুন বা অন্যান্য যেই সিদ্ধান্তহীনতার জটিলতা বলুন, এইসব বিষয়গুলোকে আমরা অলরেডি চিহ্নিত করেছি। আমরা যারা ব্যবসায়ী সংগঠনগুলি আছে, বিশেষ করে বিজিএমইএ, এফবিসিসিআই, চিটাগং চেম্বার, বিকেএমইএ, সব অর্গানাইজেশন গুলো কিন্তু আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে, বন্দর, চট্টগ্রাম বন্দর বলুন, বিমানবন্দর বলুন, এনবিআর বলুন, যেই সব সংস্থাগুলো আমাদের এই ব্যবসায়ীদের সাথে কাজ করে প্রতিনিয়ত, আমরা কিন্তু চিহ্নিত করে ওনাদেরকে বলেছি এইগুলোকে এইভাবে যদি আমরা ইজি ভাবে করতে পারি, এই সমাধানগুলি করতে পারি, তাহলে আমাদের কাজের গতিটা আরো বেড়ে যাবে, দেশ আরো তাড়াতাড়ি উন্নত হবে। এখানে এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। এখানে কোনো ব্যক্তিকে আমি দোষারোপ করবো না, কিছু ব্যক্তি থাকে সব জায়গায়, সেটা ব্যবসায়ীর মধ্যে হোক,
সেটা আমাদের কোন সরকারি দপ্তরে হোক, যারা একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করে। আমাদের ওইটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনি যদি সিস্টেমটাকে ইজি করে ফেলেন, আপনি একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলুন, এনবিআর বলুন, চট্টগ্রাম কাস্টম হাউস বলুন, যদি ঢাকা বা সেন্ট্রাল অফিসের কাছে মুখাপেক্ষি হয়ে থাকতে হয়, তাহলে পরে আপনি সাথে সাথে সেবাটা দিতে পারছেন না। এই জিনিসগুলোকে আমরা কিন্তু চাই ইজি করার জন্য। বিশেষ করে আমাদের এক্সপোর্ট সেক্টর, মেইন সেক্টর যেটা রেডিমেড গার্মেন্টস এর, ওনাদের অনেক কিছু টাইম লিমিট আছে, লিড টাইম আছে। এইসব বিষয়গুলোকে ওইভাবে করে ওনাদেরকে কি সিদ্ধান্ত নিতে হয় এবং বায়ারের সাথে নেগোসিয়েশন করতে হয় এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে নেগোসিয়েশন করতে হয়। সাথে সাথে আমাদের অন্যান্য যেই আমাদের আমদানিকারক যারা আছে, বাল্ক আমরা যে র মেটেরিয়ালস গুলো নিয়ে আসছি, আমাদের যারা বড় বড় ইনভেস্টমেন্ট করেছে, ওনাদেরকেও সেম জিনিসগুলোকে ফেস করতে হয়। টোটাল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এখানে আমাদের সরকারি যে দপ্তরগুলো আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প এবং বিনিয়োগের সাথে কাজ করছে, ওনাদেরকে আমরা যে গতিতে এগোচ্ছি সেই গতিতে কিন্তু এগিয়ে যেতে হবে। এটা যদি আমরা যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার যে অ্যাগ্রেসিভ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিনিয়োগ এবং শিল্প উন্নয়ন ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা কিন্তু ব্যাহত হবে। তো এই জায়গায় সরকারের মূল জায়গায় কিন্তু সিদ্ধান্ত হয়ে আছে। এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বেশ কিছু শিথিলতা দেখি বা কিছু অনভিজ্ঞতা বা কিছুটা দীর্ঘসূত্রিতা দেখি। এই জিনিসগুলোকে আমরা চাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করে, এগুলোকে আমরা সমন্বয় করে আমাদের আলটিমেট যে গোল আছে। আজকে এখন শোকের মাস, আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবকিছু বিষয়ে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য উনি কিন্তু দিক নির্দেশনা দিয়ে গেছেন। আর আজকে ওনারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে 46 বছর পর, সেই 1975 সালের পরে উনি এখন আমাদেরকে সেই একটা যে অর্থনৈতিক মুক্তির যে যুদ্ধটা, সেই যুদ্ধে সেনানী হিসেবে কাজ করছে। এই জায়গায় আমাদের এই ধরনের সুবিধা কিন্তু অনেক সময় কিন্তু পাওয়া যায় না। যে সুবিধাটুকু আমরা পেয়ে, যে নেতৃত্ব আমরা পেয়েছি, যেই আমাদের টপ লেভেলে সিদ্ধান্ত গ্রহণের যে দৃঢ়তা আমরা দেখছি, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সরকারি দপ্তর, আমাদের বেসরকারি যারা আমরা বিনিয়োগকারী আছি, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং আমরা কেউ কারো প্রতিযোগী না, আমরা সবাই সহযোগী। সহযোগিতার মাধ্যমে কেউ কাউকে হেয় করার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে উন্নয়নের জন্য এবং বন্দর কেন্দ্রিক যে কাজগুলি আছে সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সাথে সাথে চট্টগ্রাম বন্দরের ব্যাপারে একটা শেষ বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের বে টার্মিনাল। এটা চট্টগ্রাম বন্দরের একটা এক্সটেনশন প্রজেক্ট। এটা এখানে বেশ 3টা বড় বড় টার্মিনাল হবে। এটাকে যদি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, অন টাইম, সরকার অলরেডি ফার্স্ট ট্র্যাকে নিয়ে গেছে, তাহলে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। আমরা শেষ করবো। একজন বেলায়েত হোসেন, এক লাইনে যদি বলেন কিছু বলার থাকলে। না, আসলে আমার বড় ভাই মাহফুজ ভাই মোটামুটি সব সাইট মানে ইনশাল্লাহ কভার করেছেন। তো আমরা আশাবাদী। আর যেভাবে আপনারা এগুলি প্রচার করুন এবং রিলেটেড কর্তৃপক্ষের সাথে কথা বলো, তো সুতরাং আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই এগিয়ে যাবে। বন্দরের উন্নতি হবে, গতি ফিরবে সবকিছুতেই। বাংলাদেশ যেভাবে এগোচ্ছে আরো ভালোভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বে করে দাঁড়িয়ে আছে, বিশ্বকে নেতৃত্ব দেবে, সে প্রত্যাশা রাখছি। বে টার্মিনাল হচ্ছে, সেটি একটি অনেক ভালো সুখবর। এবং যেটি বলা হচ্ছে যে 2022 সালের মধ্যে তারা অন্তত 2টি টার্মিনাল চালু করতে চান, সেটিও একটি সুখবর। আমাদের প্রত্যাশা থাকবে সেগুলো চালু হবে। বন্দর কেন্দ্রিক, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যে জটিলতাগুলো আছে, সেগুলো খুব দ্রুত নিরসন হবে। আজকের আয়োজন এখানে শেষ করছি। যেখানে যে অবস্থা থেকে কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনারা যারা সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল বিকেল 3টে অন্য কোনো বিষয়ে কথা হবে।